আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের জাতীয় জাদুঘর শাহবাগে দেখতেছেন যে যুদ্ধে ব্যবহৃত লোহার পোশাক, লোহার টুপি, এরপরে হলো তরবারির খাপ, ওই যে যুদ্ধে ব্যবহৃত যত তীর, ধনুক, তারপরে বিভিন্ন রকমের তলোয়ার, চাবুক, ব্যবহৃত যত জিনিসগুলো ছিল সংরক্ষণ করে রাখার মতো, এগুলো এখানে সংরক্ষণ করে রাখা আছে। আসলে দেখার মতো জাদুঘর। আমরা অনেক সময় কোনো কিছু হলে মজা করে বলি যে জাদুঘরে রাখা দরকার। আসলে এই ধরনের অনেক কিছু, এই যে এখানে পুরাতন মানে গ্রাম দেশের যেই কালচার আছে এগুলো উঠে ধরছে এভাবে। সুন্দর করে ঘর বানাইছে। ঘরগুলো বানাইছে যে আমরা সাধারণ ঘর বলে থাকি, যে ঘরগুলো চনের ঘর। কিভাবে কামাররা কাজ করে, তারা সাধারণ কেমন ঘরের ভিতরে কেমন পোশাক পরে কিভাবে তারা কাজ করে থাকে, এই দৃশ্যগুলো এখানে উঠে ধরছে। তারপরে এই যে এখানে দেখা যাচ্ছে এই পুরাতন মানে কিতাব, বিভিন্ন কিতাবের নুসখা, পাণ্ডুলিপি এ জায়গার ভিতরে আছে। এগুলোর ইংরেজি বাংলা উভয়টার হিস্টোরি এখানে লেখা আছে, কোনটা কোন কিতাবের, কোনটা মুসনবি শরীফ, কোনটা শাহনামা, যে এইসব জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে সুন্দরভাবে। এটা বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এখানে আছে বাংলাদেশের পুরা মানচিত্র। এই বাংলাদেশের এই মানচিত্রটা পুরাটা একসাথে এখানে তুলে ধরা আছে। এই এখান থেকে একসাথে দাঁড়ায় দাঁড়ায় দেখা যায় আমার জেলা কোনটা, সেখানে একটা লোক দেখায়। তাছাড়া গ্রামগঞ্জের পাহাড়ি অঞ্চলের গারো, খাসিয়া, বিভিন্ন উপজাতিরা যারা আছে ওরা কিভাবে এই পাহাড়ে বসবাস করে, তারপরে তাদের কৃষিকাজ কেমন হয়ে থাকে, এইসব দৃশ্যগুলো সব এখানে উঠে ধরছে। তো এখানে এই জাদুঘরে বনের ভিতরে হরিণ কিভাবে থাকে, এরপরে হলো হরিণ কোন ধরনের গাছগাছালিগুলোর ভিতরে কোন ধরনের জমিনে বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই সব দৃশ্যগুলোই এখানে উল্লেখ করা আছে। এভাবেই ফুটে তোলা আছে, যেভাবে বাস্তবে প্রাণীবিদ্যায় এই মানে উল্লেখ করা আছে, এই দৃশ্যগুলোকে ওনারা উঠে ধরার চেষ্টা করছে। বাংলাদেশের কোন জায়গায় কিসের জন্য বিখ্যাত, এই ধরনের একটা চার্টও এই জায়গার ভিতরে দেওয়া আছে। পাথর, তারপরে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাটি, কোন জেলার 64 জেলার মাটি পর্যন্ত কোন কোন জেলার মাটি কেমন এখানে উল্লেখ করা দেওয়া আছে। প্রতিনিয়তই মানুষ এখানে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আসে। দেশের বিভিন্ন পদার্থ, ধাতব পদার্থ, পাথর, আমরা বলে থাকি অসুর হাড্ডি বলে থাকি। এই যে অসুর হাড্ডি আছে, এই জিনিসগুলো এখানে মানে দেখার মতো, যারা জীবনে দেখে নাই। এই যে অসুর হাড্ডিগুলো বিভিন্ন পাহাড়ের চিপায় পাওয়া যায়, এই দৃশ্যগুলো এখানে দেখার জন্য। আমাদের জাতীয় ফুল শাপলার কতগুলো চিত্র আছে। এই যে শাপলা কলি, ফুটন্ত শাপলা, এরপরে হলো ফল, দেশের কোন ফল কেমন হয়ে থাকে, এগুলো আর কি বলা যায় প্রতিকৃতি এক একটা জিনিসের। এগুলো বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চারা সব কিছু একসাথে দেখে না। অনেক বাচ্চা আছে কাঁঠাল খেয়েছে বা কাঁঠাল দেখেছে, কিন্তু কাঁঠাল কেমন হয়ে থাকে, কোন গাছে ধরে থাকে, কিভাবে ধরে থাকে এটা জানে না। গাছে মৌচাক কিভাবে হয়, এই যে বনের ভিতরে সাপগুলো কিভাবে থাকে, গুই সাপগুলো কিভাবে থাকে, তারপরে এখানে সাপগুলো কেমনভাবে চলাফেরা করে বন জঙ্গলের ভিতরে, এইসব দৃশ্যগুলো এখানে দেওয়া আছে। অজগর সাপের, আবার বিভিন্ন শামুক নদীমাতৃক দেশে শামুক থাকে, কোনটা কোন শামুক বলে, শামুকগুলোর নাম কি, কেমন হয়ে থাকে, এগুলোর পর্যাপ্ত পরিমাণ এখানে দেওয়া আছে। এগুলো বাচ্চাদেরও শেখার জিনিস আছে, দেখার জিনিসও আছে সুন্দর সুন্দর। একসাথে এগুলো পাওয়া দেখা অবশ্যই কঠিন, তারা জাদুঘর হিসাবে জমা করে রাখছে, যার জন্য দর্শকদের জন্য দেখা অনেক সহজ। এই প্রত্যেকটারই আলাদা নাম আছে, ইংরেজিতে বাংলাতে উভয়ভাবে উল্লেখ করা আছে। পাখিগুলো কিভাবে গ্রামগঞ্জে এই নদীমাতৃক দেশে
পাখিরা কিভাবে, কোন পাখি কোন ধরনের বসবাস পছন্দ করে, কোন ধরনের জায়গায় থাকে, তারা কিভাবে জীবনযাপন করে, কিভাবে বাসা বাঁধে, বাবুই পাখি কিভাবে কোথায় থাকে, এরপরে ময়ূর কেমন পছন্দ করে, কোন ধরনের মাটি, কোন ধরনের গাছগাছালি পছন্দ করে, এই ধরনের পাখিগুলোর নাম এবং তাদের জীবনযাপন, লাইফস্টাইল যেটাকে বলা যায়, যে এই ধরনের জিনিসগুলো কিছুটা হলেও ফুটিয়ে তোলার চেষ্টা করছে। কারণ একসাথে বাচ্চারা টিয়া পাখি বইয়ে দেখেছে বা শুনেছে নাম, কিন্তু টিয়া পাখি কেমন হয়ে থাকে বন জঙ্গলে, দৃশ্যগুলো তারা একসাথে কিভাবে থাকে, এই দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তুলেছে। এখানে পেঁচা, তারপরে সিল, শকুন, বাজ পাখি, সব ধরনের দৃশ্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এখানে আছে আমাদের এই বানর, জঙ্গলের ভিতরে বানরের অবস্থান কেমন হয়ে থাকে, গাছগাছালিতে কিভাবে ঝুলে থাকে, এরপরে বাচ্চা কিভাবে তারা লালন পালন করে, বেজি আছে, বেজি কিভাবে থাকে, এই সব জিনিস। এটা হলো তিমি মাছের মেরুদণ্ডের হাড়, একটা অন্যতম দর্শনীয় এবং দেখার মতো একটা জিনিস, যেটা লেখা আছে স্পর্শ করা নিষেধ। এটা কি আশ্চর্য যে দীর্ঘ, মানে যেই রোমের ভিতরে এটা আছে, পুরো রোমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, এটা তার মানে শুধু কাটাটা। তারপরে ডলফিন কিভাবে থাকে, তিমি মাছ কিভাবে থাকে, কেমন হয়ে থাকে, কেমন সাইজের হয়ে থাকে, দৃশ্যগুলোর পিছনে অবশ্যই অনেক মেহনত আছে। বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, নেকড়ে বাঘ, কোন ধরনের বাঘগুলো কেমন, পুরো হাতির বাচ্চা নিয়ে চলাফেরা করে, তার একটা চিত্র উঠে ধরা হয়েছে, যে এই হলো মানে চিত্রটা। তারপরে আমাদের এখানে আছে হাতির দাঁত, হাতির শিং, বিভিন্ন সময় এগুলো যদি ওখানে নষ্ট হয়ে যায়, এগুলো আবার উঠে ধরা আছে। গ্রামগঞ্জের এই যে সালুন বলে, পরে কুলা, খোরা, ডুলা, কিভাবে মাছ ধরার জিনিসপত্রগুলো হয়ে থাকে, সবগুলোর গ্রামের ভাষা অবশ্যই জানা নাই। এই যে মাছ ধরার ছাই, আমতা, ডুলা, চল, এরপরে হলো জাহি, বিভিন্ন জিনিস আমাদের গ্রামের ভাষায় এগুলো বলে থাকে। মোটামুটি এগুলা যে গ্রামের বাচ্চারা দেখে না, এই যে এভাবে ঝুলাইয়া গ্রামগঞ্জে রাখা হইতো, যাতে করে ইঁদুর বিড়াল এগুলোর হাত থেকে রক্ষার জন্য, একটা নিরাপদ জায়গায় রাখার জন্য সিক্কা, কত রকমের হাত পাখার কালার, হাতের কাজ করা, এগুলোর দৃশ্যগুলো এখানে দেওয়া আছে। এগুলো মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল একটা সময়, যদিও এখন বিদ্যুতের কারণে পাখা, এয়ার কন্ডিশন, কুলার, আরও কত কিছু চলে আসছে, কিন্তু এই জিনিসগুলো যে ছিল, এভাবেই যে আমাদের পূর্বপুরুষরা বা আমাদেরও একটা সময় এভাবে কেটেছিল বিভিন্ন জিনিসের সাথে, তার দৃশ্যগুলো ফুটিয়ে তোলা আছে। বিভিন্ন ধাতব পদার্থের থালা বাটি, কোনটা কেমন হয়ে থাকে, তামা, কাঁসা, পিতল, সোনা, রূপা, এই বিভিন্ন জিনিস। এই যে এখানে দেখা যাচ্ছে বুড়া দাদুদের এই হলো এই সুপারি কাটার কি বলে এটাকে, চাক্কু, হলে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ওরা তৈরি করে রাখছে। শিক্ষিত অনেক সময় শিক্ষার্থী শিশুদের জন্য এগুলো শিখার অনেক কিছু হয়ে থাকে। তারা বইয়ে শুধু নাম পড়েছে, তার দৃশ্য দেখেনি। বইয়ে তো সবগুলোর দৃশ্য ফুটিয়ে তোলা যায় না। বিভিন্ন যুদ্ধের যন্ত্র, এটা হলো ঢাল, পরে বর্ষা, এইসব জিনিসগুলো সবই আমাদের পিছনে যারা ছিলেন একটা সময় তাদের ব্যবহৃত জিনিস। তাই তো আমাদেরকে দেখানো হচ্ছে, দেখো এক সময় এগুলো ছিল, এখন এভাবে আছে। এগুলো আমাদেরকে দেখানোর জন্যই আসলে রাখা। ঢাল কেমন হয়ে থাকে, কেমন ভারী হয়ে থাকে, দৃশ্যগুলো দেখানো। মোড়া, এরপরে হলো কামারদের দৃশ্য, বাজার, গ্রামগঞ্জে কিভাবে আগে বাজার হতো, ডিজিটাল পাল্লা ছিল না, দেখেন উনি দেখতেছে মাইপা ওজন ঠিক মতো হয়েছে কিনা। গ্রামের বাজার কেমন হয়ে থাকে, নদীর পাড়ে মানুষ কিভাবে খরচ করে থাকে, বাজার করে কিভাবে যায়। দেখা যাচ্ছে মুরব্বি হুক্কা টানতেছে, হুক্কা কেমন হয়ে থাকে, সে ঘরের ভিতরে সাধারণ জীবনযাপনেও হুক্কা,
এগুলা মারাচ্ছে, তারা ধান মারাচ্ছে, চাউল মারাচ্ছে, চাউলকে আবার আটা বানাচ্ছে। এই সব মানে আগে এভাবেই হতো, এগুলাকে চাক্কি বলে। তো চাক্কি দিয়ে কিভাবে এগুলো তৈরি করা হয়, তারপরে হাল চাষ কীভাবে করতেন, মাথা একটা ওই যে এই মাথারটাকে কি জানি গ্রামের ভাষায় বলে, এটা মাথায় দিয়ে এরপরে হলো বাচ্চারা অপেক্ষা করতো বাবার জন্য খাবার নিয়ে এসে, পানি নিয়ে এসে। হাল চাষ শেষ করার আগে উনি খাইতেন না, তো গ্রাম বাড়ি থেকে খাবার একবারেই নিয়ে আসতো, যাতে করে আবার কাজের ফাঁক দিয়ে বাড়িতে আসতে না হয়, কাজে যাতে ব্যাঘাত না ঘটে। এই সবই আমাদের দেশের নদীমাতৃক দেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত। তারপরে কাঠের জুতা, অনেক সময় কাঠের জুতা কেমন হয়ে থাকে দেখেন, ওই সাথে বাতি, কুফি, কুডুর, বিভিন্ন দেশে বিভিন্ন কিছু বলে ব্যবহৃত জিনিসপত্রগুলো। অনেক সময় আমাদেরকে মা বাবারা বলতেন যে জুতা ছিঁড়ে ফেললে তোকে তো কাঠের জুতা বানাই দিতে হবে, লোহার জুতা বানাইলেও হবে না, এগুলো বলে বকা দিতেন। তো কাঠের জুতা দেখলাম জাদুঘরে। যদিও আজকে পিজি হসপিটালে আসছিলাম চিকিৎসার সুবিধার্থে, রিপোর্ট বিলম্বে দিবে, তাই সময়টা কাজে লাগিয়ে একটু দেশের ঐতিহ্যবাহী জিনিসগুলো একটু দেখে নিলাম। নৌকা, যদিও এখন নৌকা ডুবে গেছে, জানি না আর নৌকা কোনো দিন উপরে উঠবে কি না, সম্ভাবনা অবশ্যই নেই। কোনো স্বৈরশাসক চলে যাওয়ার পরে ফিরে আসছে আর নজির নেই। যাই হোক, ওদের রেখে যাওয়া নৌকার কারখানা বলা যায়। অবশ্যই তারা তাদের ক্ষমতায়ন সময় এগুলো জোর করে হইলেও আমাদেরকে দেখতে হবে। দুই একটা নৌকা, ডিঙ্গি নৌকা, কোন নৌকা কেমন হলেই চলে, পুরো একটাই রেখে দিছে। নৌকার যত বাচ্চা কাচ্চা 14 গোষ্ঠী বংশ বিস্তার আছে, যাবতীয় সব নৌকার দৃশ্য আমাদেরকে দেখানোর জন্য। অবশ্যই নদীমাতৃক দেশে নৌকা অনেক প্রয়োজনীয় জিনিস। নৌকার সাথে আরও সম্পৃক্ত নৌকা, ট্রলার, জাহাজ, স্টিমার। এখানে আছে কৃষকদের কিছু সামানাপত্র, আবার আদিকালের ব্যবহৃত মহিলাদের জামা কাপড়, এই দৃশ্যগুলো এখানে আছে। ডুলা আছে, তারপরে হলো খাসি আছে, কলস আছে, যেগুলো ব্যবহার করে থাকতেন একটা সময় আমাদের দেশের গ্রামগঞ্জের মানুষেরা। গ্রামের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কত পরিবার একসাথে আছে, কোনো পরিবারে এই যে এই ধান মারাইতেছে, কেহ উঠান মানে গোবর দিয়ে লেপতেছে, ধান প্রসেসিংয়ের জায়গা তৈরি করতেছে, কেউ ধান খেতে কাজ করতেছে। এই সব দৃশ্যগুলো এমনভাবে ফুটিয়ে তুলছে, মাঝে মাঝে হারিয়ে যায় যে আমরা কি আসলেই মানে গ্রাম দেশে চলে গেলাম বাস্তব চিত্রের কাছে। যারা এই কাজগুলো করেছে, আদিকালের ব্যবহৃত ঢোল, তবলা, তারপরে হলো আমাদের তাঁতিদের বানানো বিভিন্ন রকমের কাপড়, এগুলোর প্রত্যেকটারই আলাদা নাম আছে। এগুলা অবশ্যই আমাদের দেশে বর্তমানে কম ব্যবহার হয়। যে চকিগুলা, এগুলা অনেক সময় বেত দিয়ে, সুতা দিয়েও বানানো হয়। ভারতে এগুলা খুব প্রচলিত। এগুলো এভাবে ব্যবহার মানে হয় গ্রামগঞ্জে, এবং হয়তো এখনো হয়। এখানে আছে আমাদের দেশীয় আরও কতগুলো ঐতিহ্য মানে জিনিস, যেগুলো এখনো অনেক গ্রামগঞ্জে ব্যবহার হয়, এবং তাঁতিরা বানিয়ে থাকেন বিভিন্ন কাপড় চোপড়, এবং বিভিন্ন উপজাতিদের পোশাক, অলংকার, তারা কোন ধরনের নূপুর ব্যবহার করেন, আংটি ব্যবহার করেন, বালা ব্যবহার করেন, হাতের চুড়ি ব্যবহার করেন। মোটামুটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে দেশের সকল শ্রেণীর, জাতির, পেশার মানুষদের তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলো কেমন হয়ে থাকে। তাঁতি শিল্পীরা কিভাবে কাপড় বুনন করে, তাদের কাজের দৃশ্যটা কেমন হয়ে থাকে। কাপড় দেখেছে, এমনও হতে পারে জীবনে সে জানিই না এগুলা যে এভাবে তৈরি করে। তো এটা ফুটিয়ে তোলা হয়েছে, বাচ্চারা দেখলে নতুনই একটা জিনিস এর অভিজ্ঞতা হয় তাদের জন্য। এখানে গ্রামগঞ্জের আরও মানে কলস এবং তাদের কর্মপদ্ধতি, জীবনযাপনের এই সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে তারা কোন জাতিরা কোন ধরনের পোশাক পরিধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বা তাদের ঐতিহ্যবাহী পোশাক কি, কোন তাঁতিরা কোন ধরনের পোশাক তৈরি করে থাকে, কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে থাকে, এই সব কিছুই মোটামুটি বলা যায় যে এখানে
মানে দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আমি মনে করি। এবং রাজা বাদশাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, কাপড় চোপড়, যে কাঁধের ঝুলি, আমরা বললাম ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আসছি, এই যে বলে একটা ভিক্ষার ঝুলিও এখানে দেখাইলো। এটা ভিক্ষার ঝুলি তো আসলে বলা যায় না, এটা সকল জিনিসের জন্য আগে দামি মানুষরা এই ধরনের ঝুলি ব্যবহার করত। বিভিন্ন রকমের কলস, তারপরে হলো এই বলা যায় যে বড় বড় পাতিল, মাটির তৈরি বড় বড় পাতিল, এই মানুষের ব্যবহৃত তামা, কাঁসার, পিতল, সোনার বিভিন্ন ডেক, পাতিল, কলস। তারপরে হলো মোটামুটি আপনারা দেখছেন আমি জাদুঘরের সবগুলো জিনিস মানে একসাথে করে পুরো জাদুঘরের প্রত্যেক তলার ভিতরে যা আছে ওই জিনিসগুলো আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করছি। সাধারণত খণ্ড খণ্ড অনেকগুলো ভিডিওই আমরা দেখি। এবার হিন্দু ধর্মের কতগুলো তাদের মূর্তি, এগুলোর নাম জানি না, মা দুর্গা, তারপরে কালী মা, আরও কি জানি আছে, সরস্বতী মা, বিভিন্ন মূর্তি, ভাস্কর্য এবং তাদের এবাদতের কলা কৌশল পদ্ধতি, মূর্তির নির্মাণ পদ্ধতি যা এই সব জিনিসও এখানে উঠে ধরা আছে। এবং মজার বিষয় হলো দেশের বিভিন্ন জায়গায় পাওয়া মাটির নিচে পাওয়া মাটির, তামার, পিতলের যেইগুলাই এমন কোনো জিনিস যদি পেয়ে থাকে স্মৃতিময়, এগুলো আমাদের জাদুঘরে সরকারি সম্পদ হিসাবে নিয়ে আসে, আইনে এগুলাকে এখানে সেটিং করে ফিট করে একসাথে সবাই এগুলো এসে দেখে যেতে পারে। দীর্ঘ সময়ের প্রয়োজন আসলে এই জাদুঘর দেখতে, অনেক সময় নিয়ে ধীরে ধীরে পইরা প্রত্যেকটা বুঝা জানা। এখানে স্মৃতিময় ইট আছে কিছু, এর ভিতরে মানে বিভিন্ন আয়াত লেখা আছে, বিভিন্ন দামি পাথর, কোন পাথরটা কোন কোন নাম এবং এগুলো কিসের, এই দৃশ্যগুলো এখানে উল্লেখ করা আছে। হিন্দুদের মূর্তি জাতীয় অনেক জিনিস ছিল, একটা সময় হিন্দুস্তান ছিল, হিন্দুদের অভয়ারণ্য বলা যায়। এগুলোর ভিতরে ছিল ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে যায় তখন পাকিস্তান হিসাবে আমাদের জায়গাটায় মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যায় আর হিন্দুরা চলে যান হিন্দুস্তানে। ওরা চলে যাওয়ার সময়ও ওদের ইতিহাস ঐতিহ্যের কত কিছুই রয়ে গেছিল, এগুলো সরকার মানে সংগ্রহ করে এখানে রেখে দিয়েছেন। এরপরে ওদের মূর্তির কত আইটেমের মূর্তি হইতে পারে আমার জানা নেই, যে একটা সময় তো আমরা তো বইয়ে পড়ি, শুনেছি কিতাবে, মানে 360 মূর্তি, 360 মূর্তি, মানে 360 দিনে আবাদত করার জন্য 360টা মূর্তি তারা এভাবে তৈরি করছে। তো এখানে এক একটা মূর্তি কোষ্টি পাথরের, এখানে যেগুলা দেখছেন প্রায়গুলোই কোষ্টি পাথরের মূর্তি, কোষ্টি পাথর স্বর্ণের চেয়ে দাম। এগুলো কিছু সংগ্রহ হয়েছে, কিছু কোথাও পাওয়া গেছে। কোনো দিঘির ভিতরে একটা মূর্তি পাওয়া গেল, ওই মূর্তিটা কি করবে? তো ওই মূর্তিটা কোষ্টি পাথরের। এখন শ্রমিকে তো লুকোচুরি করে নিয়ে যেতে পারে না, কারণ আর অনেক শ্রমিক আছে পাশে। তখন শেষ পর্যন্ত এটা চলে যেত পুলিশের কাছে, তখন পুলিশের সরকারি সম্পদ বলে এটা এই জায়গায় পৌঁছাই দিত। পৌঁছতে পৌঁছতে কয়টার জায়গায় কয়টা পৌঁছছে সেটা হয়তো ওরাই বলতে পারবে, যে ওরা কয়টা পৌঁছাইছে কোষ্টি পাথরের, আর কয়টা ওরা ওদের মতো করে নিয়ে নিছে। তবে এভাবে করে করে এখানে এসে পুরা দেশের বিভিন্ন জায়গায় পাওয়া, সংগ্রহ করা কোষ্টি পাথরের দামি দামি এই মূর্তিগুলো এখানে আছে। আমাদের জানা মতো এরকম দেখেছিলাম যে একটা কোষ্টি পাথর একটা দিঘির ভিতরে মাটি কাটতে যেয়ে পাইছে, পরে পুলিশরা নিয়ে আসছে, বলছে এটা জাদুঘরে চলে যাবে, সরকারি সম্পদ। তো এভাবে বলে ওরা নিয়ে আসছে। শুনি কোষ্টি পাথর আসলে সরাসরি ওইভাবে কখনো দেখা হয়নি, এখানেই দেখা হয়েছে। আবার মজার ব্যাপার হলো এই কোষ্টি পাথরের মূর্তিটা কোথায় পাওয়া গেছে, মানে কার কাছে, কোন শহরে পাওয়া গেছে, কোন জেলায় পাওয়া গেছে, ওই জিনিসটা সহ কয় সালে কোন জায়গায় পাওয়া গেছে এটা সহ এখানে উল্লেখ করা আছে। এবং বিভিন্ন দেশ একটা ভাষা আছে, ভাষায় তাদের স্মৃতিময় কোনো কথা এখানে লেখা আছে। বিভিন্ন রকমের এই মেশিনটা নাকি আমাদের দেশের ছাপার সর্বপ্রথম মেশিন, মানে যেটা দিয়ে ছাপা হতো এমনই মনে হচ্ছে, কোনো লেখা বা ছাপার জন্য এটা ব্যবহার হইতো। এখন
ওনারা তো ওনাদের মতো করে এই জিনিসগুলোকে সংগ্রহ করেছেন মানুষকে দেখানোর জন্য। ইসলামিক কিছু কালচারও এখানে আছে। এটা কাবা শরীফের গিলাফের লেখার একটা অংশ। এটার ইতিহাস কিভাবে, এটা কোথায় ছিল, কোত্থেকে আসছে, এই সব কিছুই মোটামুটি লেখা আছে। তবে এটা অত্যন্ত মায়াবী। কাবা শরীফের গিলাফের অংশ, একটা গিলাফ তো অনেক বড় হয়ে থাকে, তার একটা অংশ কিভাবে বাংলাদেশ পর্যন্ত আসছে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড পর্যন্ত এখানে লেখা আছে। এবং ইসলামী বিভিন্ন ওই শের, কবিতা, বিভিন্ন মনীষীদের জিনিসগুলো পাথর খোদাই করে কোথাও পাওয়া গেছে। এই জিনিসগুলো সংগ্রহ করে এনে রাখা হয়েছে। যদিও এগুলার পরিমাণ কম, কিন্তু স্মৃতি স্মৃতি দামি পাথরের মাঝে এই সুন্দর করে পাথর খোদাই করে কবিতা, বিভিন্ন ফার্সি কবিতা, একটা সময় আমাদের দেশে উর্দু, ফার্সি এগুলো মানুষের ভাষা ছিল। এরপরে হলো তারপরে এগুলো চলে যাওয়ার পর এখন যা আছে, তারপরেও আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও অনেক অনেক উর্দু, ফার্সির প্রচলন রয়ে গেছে। এই জিনিসগুলো ওনারা সংগ্রহ করে এখানে আমাদের দেখানোর জন্য সুযোগ করে দিয়েছেন। আপনারা দেখছেন এগুলো সবগুলো দেখে আসার সুযোগ হয়েছে যে কোনটা কিসের, এভাবে লেখা পর্যন্ত আছে। যদিও মোবাইলে স্পষ্ট করে দেখানো সম্ভব হয় না, কিন্তু এগুলো আমাদের এই যে ফরাইজি আন্দোলনের স্মারকলিপি, ওই সময় চিঠিতে কি ছিল, ওই লেখাগুলা কিভাবে লিখে দিছিলেন, এ ধরনের কিছু স্মৃতিময় জিনিসও এখানে আছে। এখানে বিভিন্ন দেশের সংখ্যা, তারা কোনটা কিভাবে লেখেন, কোন দেশের অক্ষরগুলা কি, স্বরবর্ণ কেমন, ব্যঞ্জনবর্ণ কেমন, এটা অন্য ভাষায় কিভাবে লিখতে হয়, অনেকগুলো ভাষার সমারোহ এখানে ওরা একসাথে যুক্ত করে দিয়ে দিয়েছে। এটা একটা মজার জিনিস, ভাষার বৈচিত্র্যময় সৌন্দর্য, এটা অত্যন্ত আনন্দদায়ক। যারা পারে, আমাদের দেশেই তো অনেকগুলো আঞ্চলিক ভাষা, সাধু ভাষা, চলিত ভাষা, অনেক রকমের ভাষাই আমাদের এখানে চলে। তো আবার কিছু জায়গা আছে কাজ চলছে, ওগুলোর ভিতরে নতুন কোনো কিছু গ্যালারির ভিতরে সংযোজন করবে, তো এই জন্য খালি রাখা আছে। এগুলোর বিবরণ ওনাদের পক্ষ থেকে উল্লেখ করা আছে, মাশাআল্লাহ। এখন আমরা চলে যাব নতুন করে দেখার জন্য আমাদের দেশের। এই যে দেখা যাচ্ছে এই মানে দাঁত, বিভিন্ন প্রাণীর কোনো দাঁত আছে অংশ বিশেষ, অথবা এই ওই যে পালকি বলে, পালকি দিয়ে সাধারণত কিভাবে মানুষ নিত, মানুষকে নতুন বউকে নিয়ে যেত, তার দৃশ্য এগুলোর ভিতরে দেওয়া আছে। আমাদের দেশের সংস্কৃতির সব জাতির, সব ধর্মের দলমত নির্বিশেষেই আমাদের স্মৃতিগুলো উঠে ধরার চেষ্টা করা হয়েছে। জাতীয় জাদুঘর বলতে যা বোঝায়, একটা জাতীয় জাদুঘরে অলরেডি বিশ্বের মানচিত্র পর্যন্ত চলে আসছে। এটাও একটা দেখার জিনিস, বিশ্ব মানচিত্র। আর ওইটা শুরুতেও বলেছিলাম, আমাদের দেশেও একটা মানে দেশের পুরা এই মানচিত্রটাই একসাথে দেওয়া। ওইটা একটা খেলনার মতো, যে যে জেলারটা বলে সেই জেলার কথা বললে তিনি টিপ দিলে সেটা ভাইসা উঠে। এই যে বিভিন্ন ধাতব পদার্থের তৈরি বাসন, থালা, এরপরে হলো ব্যবহৃত রাজা বাচ্চাদের বিভিন্ন বাটি, প্লেট, গ্লাস, এরপরে রাজা মহারাজাদের মানে তামার বিভিন্ন আসবাবপত্র, ঘরের ব্যবহৃত জিনিসপত্রগুলো এখানে উল্লেখ করা আছে, দেখানো আছে। কারণ ওনারা কি ব্যবহার করতেন, আমাদের রাজা মশাইরা, রাজারা তো মানুষই ছিলেন, রাজা তো মানুষই। রাজা বলতে যে ওনার আমাদের 2 হাতে আঙ্গুল হলো 10টা, রাজার তো 11টা, 12টা, 15টা থাকতো না। বাকি মানুষ আকিস বিড়ি খায়, ওনারা এরকম হুক্কা খাইতেন। এই যে দেখা যাচ্ছে দামি দামি হুক্কা খাইতেন। ওই সময় জানি না আকিস বিড়ি ছিল কিনা। এরপরে হলো এই যে আয়রন মেশিনগুলো কেমন হয়ে থাকে, আয়রন মেশিনগুলো সুন্দর করে এগুলার ভিতরে আয়রন মেশিনগুলো ওই যে কয়লা দিয়ে
কয়লা ভিতরে দিয়ে, এগুলো গ্রামগঞ্জে এখনো হয়তো আছে। রাজাদের বাড়ির এই মানে কাঠামো, অবয়ব জিনিসগুলোকে ছোট ছোট করেও রাখা আছে, তাদের ব্যবহৃত বিভিন্ন রাজা মশাইদের জিনিসপত্রগুলো আছে। তবে আধুনিক জমানায় যা পাওয়া যায়, রাজা মশাইদেরকে আফসোসই করতে হবে, তারা এই জমানাটা দেখে যেতে পারে নাই। যারা ইন্টারনেট আর টাচ মোবাইল দেখেনি, যারা বিশ্বজগৎ ঘুরে যাওয়ার ওই সুযোগ পায়নি, বিমান দেখেনি, ওরা তো আধুনিকতা অবশ্যই বুঝেই নেই, দেখে যাওয়ার সুযোগ হয়নি। তাদের খাটটা কেমন হতো, তারা শুইতেন কিসের মধ্যে, তারাও খাটেই শুইতেন, কাঠের তৈরি খাট, ওইগুলাতেই শুইতেন। ওরা এরকম না যে টাকা পয়সার উপরে, স্বর্ণের উপরে উপরে শুইতেন। বাকি ওনারা রাজা মশাই ছিলেন দেখে তাদের ব্যবহৃত জিনিসটাও আজকে স্মৃতি হয়ে গেছে। এই নিজে একটা জায়গায় পৌঁছার পরে এই যে আমাদের দেশের ব্যবহৃত কত রকমের থালাবাটি, বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা। আমাদের দেশের এই যারা কুমার আছে, তারাও বিভিন্ন জিনিস মাটির তৈরি করে থাকেন। আর আধুনিক বিশ্বে তো জিনিসপত্রের কোকারিজ, যে আসবাবপত্র, ঘরের থালা বাটি, জগ গ্লাস, এইসব জিনিসের তো মানে নতুন 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 জিনিসের অভাব নাই। কত বৈচিত্র্যময় আসবাবপত্র, কলস, ঘর সাজানোর জিনিসপত্র সবই এখন আছে আমাদের দেশে। আমাদের এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হলো এই যে দেখা যাচ্ছে মানে ওইটাকে কি বলা যায়, দিয়াশলাই, তারপরে হলো আগুন জ্বালানোর বিভিন্ন মেজবাতি যেটাকে বলে থাকি, অথবা তাদের ব্যবহৃত ওই সমস্ত জিনিসগুলো কেমন হইতো। আশ্চর্য লাগে, আমাদের দেশে দিয়াশলাইয়ের যত প্যাকেট আছে এখানে আছে। যদিও আমি ভালো চিনবো না, যারা বিড়ি সিগারেট খায় বা এই লাইনে সবসময় ব্যবহার করে আসছে তারা চিনবে সবগুলো আসছে কিনা। তবে আশ্চর্য এবং মজার ব্যাপার হলো দেশের ব্যবহৃত যত মেজবাতি এবং দিয়াশলাই ছিল এগুলো, এটা হলো আমাদের দেশীয় লেখকদের বিভিন্ন স্মৃতিময় গ্রন্থ। তাদের ঐতিহ্যবাহী গ্রন্থগুলোকে এখানে সাজানো আছে এবং পড়ার জন্য বসার ব্যবস্থা আছে, খুব সুন্দরভাবে বসে পড়া যায়। এবং তাদের বিশেষ কোনো কবিতা অথবা কবিতাংশ, এই দৃশ্যগুলো আবার আলাদাভাবে এখানে ফ্রেমবন্দি করা আছে। তাদের বই আছে, চাইলে সেখান থেকে পড়ে আবার ওখানে রাখা যায়। এটা একটা মজার জিনিস। এখানে অনেককেই দেখলাম বসে আছে এবং পড়ার চেষ্টা করতেছে। যে আমি বলি পড়ালেখা করতে পারবেন না, আজকে আসছেন একটু ঘুরে যান। ওরা এখানে কি দেখে করে রাখছে এগুলো একটু ঘুরে যান। পড়ালেখা তো বাচ্চা থাকলে আরও করা যাবে, তাই আমি আর পড়তে বসি নাই। ওনাদের স্মৃতিময় জিনিসপত্রের ভিতরে কাচের যাবতীয় আমাদের দেশে ব্যবহৃত, তা কাচ ছাড়াও সিরামিক্স আছে, এই বিভিন্ন জিনিসের বানানো আসবাবপত্র মোটামুটি ওনারা চেষ্টা করেছেন সবগুলোই সংগ্রহ করে কোনো এক পিস করে হলেও এটা দেখানোর জন্য। মজার জিনিস হলো ঠান্ডা মাথায় ঘুরলে এগুলা কোনটা কি এটা বাংলা এবং ইংরেজিতে সংক্ষিপ্ত হলেও তার একটু বিবরণ দেওয়া আছে। এখানে লাইট, দেশের কত আইটেমের লাইট ব্যবহার হয় আমরাও একসময় দেখেছিলাম। হারিকেন লাইট, বোতলের ভিতরের লাইট, অথবা ডিব্বার ভিতরে মোমবাতি লাগায় বানানো লাইট, মানে এই যত রকমের লাইট শুরু জমানা থেকে ছিল এগুলো সব এখানে আছে। এখানে আছে গানের শিল্পীদের যাবতীয় ঢোল, তবলা, হারমোনিয়াম, পরে হলো বাঁশি, ঢোল অনেক প্রকারের, বিভিন্ন কাঠের, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রকমের বাঁশি, এরপরে হলো আরও কি আছে, গিটার, এগুলোর নাম জানি না, এগুলো সবগুলো অবশ্যই লেখা আছে। এই লাইনে পারদর্শী যারা, তারা বলতে পারবে এগুলো কত প্রকার ও কী কী, এগুলোতে তারা ডক্টরেট করা আছে। তো আমাদের দেশে এটাও একটা দেশীয় সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি জাদুঘর তো আর এটা না, তাই সব কিছুই এখানে আছে দেখার জন্য আর কি। তো কোনটার নাম কি এবং কোনটা কারা ব্যবহার করে, বাউল শিল্পীরা একরকম ব্যবহার করে, আর যারা আছেন গীতিকার, সুরকার, ওরা ব্যবহার করেন এক রকমের জিনিসপত্র।
তারপরে হলো এমনি সাধারণত মিউজিক এবং গান বাদ্য ঢোল তবলার ব্যবহৃত জিনিস আরেক রকম। আমাদের দেশের ব্যবহৃত তৈরি করা বিভিন্ন মানে জাতি উপজাতির তৈরি করা তাঁতিদের পোশাক, কালার, ডিজাইন, মহিলাদের বিভিন্ন পোশাকের তৈরি সুতা দিয়ে তৈরি করতো, জামদানি শাড়ি বলি আমরা, আরও কত টাঙ্গাইলের শাড়ি বলি। তো কোন শাড়িটা কেমন হয়ে থাকে, কোনটার নমুনা কি, আগে কোন ধরনেরগুলা বানানো হইতো, এগুলো যে আগে পড়তো এবং এগুলো যে একটা সময়ের ব্যবহৃত জিনিসপত্র ছিল মানুষের, যে এগুলো মানুষ ব্যবহার করতেন, এটাই আসলে দেখার বিষয় সুন্দর। এবং কত রকমের ফুল আঁকা যায় কাপড়ের ভিতরে, জামার ভিতরে, হাতের কাজ যেটাকে আমরা বলে থাকি। তো বিভিন্ন কাপড়ে কত সুন্দর সুন্দর করে হাতে ফুল আঁকছে, যেটা আসলে বাড়ায় না বললেও বলা যায় যে কম্পিউটারকেও হার মানায়। এত সুন্দর করে নিখুঁতভাবে হাতের কাজ করে একটা সময় তারা এগুলো ব্যবহার করতেন। এখনও আছে হাতের কাজের কোনো কাঁথা, চাদর, কাবার, বালিশের কভার, এই সমস্ত জিনিসগুলো, এমনকি টুপি, এগুলো কিভাবে তৈরি হইতো, কোন ধরনের সুই দিয়ে, কুশি কাটা দিয়ে, সাধারণ সুই দিয়ে, সব কিছুই দৃশ্য এখানে দেওয়া আছে যে কোনটার জন্য ব্যবহার হতো কোনটা। এগুলো মানুষের, দেশীয় মানুষের এবং সাধারণ মানুষের নিত্যদিনের কাজ ছিল একটা সময়। তাদের ডিভাইস ছিল না, টিভি ছিল না, তাদের আলাদা করে লাইভ শো দেখা, টক শো দেখার কোনো প্যারা ছিল না। তারা ছিলেন কোন কাজের পরে কোনটা করা যায়, তারা তাদের সময়টাকে কাজ দিয়ে মানে পরিপূর্ণ করে রাখতেন। তখন নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করতেন। আধুনিকতার ছোঁয়া না থাকলেও তারা সেই সময়টায় নিজেদের মানে কর্মঠ জীবন থেকে অনেক কিছু করে ফেলতেন। এই যে দৃশ্যগুলো আমরা দেখছি, এগুলো হলো সিন্দুক। এটা তো গ্রামগঞ্জে এখনও বিভিন্ন জায়গায় আছে, সিন্দুক বানিয়ে রাখে। তো সিন্দুকের ভিতরে তাদের গুরুত্বপূর্ণ জিনিস রাখতো। এ হলো রাজা মশাইদের বিভিন্নদের খাট। এটা কিভাবে তৈরি করা? তা আমার এখানে একটা প্রশ্ন ছিল যে খাটের পায়াগুলো মূর্তি দিয়ে, তো একটা মানুষ যদি উপরে উঠে শোয় তাহলে মূর্তির উপর ভর করে শুইল, তো আবার তাকেই শ্রদ্ধা করা হয়, তাকে নিচে রেখে শোয়া হয়। ওইটার ব্যাখ্যা কি জানি না, নাকি এটার অন্য কোনো ব্যাখ্যা হতে পারে। বিভিন্ন গেট এবং কারুকার্য, ডিজাইন হাতে করা এত সুন্দর সুন্দর, যে একটা দরওয়াজার ডিজাইন কি হবে এবং ছিল কোন কোন আমলের কোন বাদশার, তার গেটের ডিজাইন কেমন ছিল, মোটামুটি সবই মানে উল্লেখ করা এখানে দেখানো আছে। পুরা খাট আলগি দিয়ে, গেট আলগি দিয়ে, চেয়ার, তাদের ব্যবহৃত বিভিন্ন ডিজাইনের চেয়ার সব এখানে এনে উপস্থিত করা আছে। চেয়ারম্যানগুলো বর্তমানে নেই। যারা চেয়ারে বসবাস করতো, বসে বসে আঙ্গুল হেলায় হেলায় এটা করতো, ওটা করতো, তারা সব মাটি হয়ে গেছে। তাদের চেয়ারগুলো আছে এখনও এরকমই, বাস্তব দৃশ্য এটাই। দুনিয়াতে চেয়ার পেয়ে বেশি অহংকারী হলে চলবে না। চেয়ারের জায়গায় থাকবে, এটা খালি থাকবে না। চলে গেলে আরেকজন বসবে, কিন্তু নিজে চেয়ারে বসে কি করলো, কি করেছে, তার জবাবদিহিতার একটা দায়িত্ব নিয়েই তাকে কবরে যাওয়া লাগে। তাই অস্থায়ী চেয়ারের চিন্তা না করে স্থায়ী নিজের কর্ম, জীবন, ভবিষ্যৎ, সৃষ্টিকর্তা এবং রবের সামনে দাঁড়ানোর ক্ষেত্রে জবাবদিহিতার ভয়, এই হিসাব নিকাশ নিয়ে আসলে একটা মানুষকে দাঁড়ানো উচিত। এখানে ইসলামী অনেকগুলো কিতাব, বই, অনুবাদ, পরে হলো সর্বপ্রথম অনুবাদ, এই ধরনের জিনিসগুলোকে সর্বপ্রথম কোরআনের অনুবাদ করেন আমাদের বাইবেল, তাওরাত, ইনজিল, এই সমস্ত জিনিসের এগুলোর কপি এখানে জমা করা আছে দেখার জন্য এটা, এবং কোনটা কোন সময় কোন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে তারও কিছু এই মানে ব্যাকগ্রাউন্ড এখানে উল্লেখ করা আছে দেখার মতো। শিক্ষিত মানুষদের অনেক সময় তথ্যের প্রয়োজন হয়, ওখানে গেলে সংক্ষিপ্ত তথ্য আসলে পাওয়া যায়। এখন ওই সংক্ষিপ্ত তথ্যটাকে নির্ভর করেই হয়তো একটা কিছু বলা অথবা তার উপর নির্ভর করে কোনো কিছু লেখা সম্ভব হয়। কত সুন্দর হাতের লেখার একটা চিঠি, সম্ভবত চিঠি এটা। আরও অনেক কিছুই আছে। একটা সময় ইসলাম মুসলমানদের মানে জায়গা ছিল, কখনো হিন্দুরা ছিল,
এরও আগে মুসলমানরা শাসন করেছিলেন, তাদের কিছু মানে স্মৃতি ছিল। দলিল কিভাবে লেখে আমাদের দেশে? এই যে আমরা বলি দলিল, হয়তো অনেকে জানেও না, দলিল নাম শোনে, কিন্তু দলিল কিভাবে আগে লেখা হইতো, বর্তমানে তো সব অনলাইন সিস্টেম হয়ে যাচ্ছে। দলিল লেখার কিন্তু নির্ধারিত একটা পদ্ধতি আছে। এই দৃশ্যটাও এখানে তুলে ধরা হয়েছে, মাশাল্লাহ খুবই ভালো লাগলো। এবং হাতের লেখার কোরআন, সম্পূর্ণ কোরআন হাতে লেখছে এরকম কোরআন এখানে আছে। এবং এক পৃষ্ঠায় দীর্ঘ কোরআনের অংশ লেখা এরকমও এখানে আছে। হাতের লেখার কোরআনের ব্যাপারটা, এই যে এটা হাতের লেখা, কি আশ্চর্য এবং মানে প্রশংসাযোগ্য কথা যে কোরআনটা হাতে লিখেছে। কিন্তু আপনাকে এই কথা যদি না বলা হয় যে এটা হাতে লিখেছে, আপনার জন্য বোঝা কষ্ট হয়ে যাবে। এটা তো চারটিখানি কথা না যে একটা সূরা একটা পৃষ্ঠা লিখে ফেলেছে শখ করে, পুরা কোরআনকেই লিখেছে হাতে। এবং আমরা যে কোরআন পড়ি সাধারণত হাফিজি কোরআন বলি, নুরানি কোরআন বলি, মানে আমাদের ব্যবহৃত কোরআনের হুবহুব মিল রেখে তার মানে খত যেভাবে কোরআনের খত আছে ঠিক ওইভাবেই খত রেখেই আবার এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে আমাদের দেশের মানে কালচারের অভাব নেই, মানুষেরও অভাব নেই, এবং কত সংস্কৃতি এখানে আছে। এবং এখানে মজার জিনিস হলো বিভিন্ন ভাস্কর্য দিয়ে, ছবি দিয়ে, চিত্র অঙ্কন করে কোনো একটা মেসেজ দেওয়া হচ্ছে, অথবা কোনো একটা ইতিহাসের স্মৃতিচারণ করা হচ্ছে যে ওই ইতিহাসের ভিতরে আছে এমনটা করছিল এমনটা করছিল। তো ওই কথাগুলাকে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে স্বাধীনতার সময়, স্বাধীনতার পূর্বে কোন সময় কিভাবে কি হয়েছিল এর কিছুটা একটা দৃশ্য এখানে তুলে ধরছে। এটা ছবি কথা বলে। একটা ছবির ভিতরে কি বোঝানো হচ্ছে, চোখ বাইধে রাখা হচ্ছে, সে কি বুঝাইতে চাচ্ছে, হাত বেঁধে রাখা হচ্ছে, ঠোঁটে আঙ্গুল দিয়ে রাখা হয়েছে, তো কোনটার দ্বারা কি, অথবা কোন ইতিহাসের এই গুরুত্বপূর্ণ চিত্রের ব্যাপারটাকে চিত্রায়িত করে আমাদের সামনে পেশ করা হয়েছে। আসলে ওই ছবিটাই আমাকে একটা গল্পের দিকে, ইতিহাসের দিকে নিয়ে যায়। এটা একটা সুন্দর জিনিস যে আরও কত কিছু আছে আমাদের দেশে, এবং বিভিন্ন কবি গুণীজন যারা আমাদের দেশে ছিলেন, দেশের জন্য কাজ করেছেন, তাদের ছবি, ছোটবেলার ছবি, শেষ সময়ের ছবি, এই ধরনের জিনিসগুলো এখানে আছে। কারা ভাষা শহীদ হয়েছিলেন, ওই ভাষা শহীদের জন্য যে আমরা পড়ি রফিক, জব্বার, সালাম, বরকত, তো তাদের ছবি, তাদের স্মৃতি, এই সবগুলো উল্লেখ করা আছে। যুদ্ধের সময় ব্যবহৃত অনেক রকমের অস্ত্র বা যুদ্ধে ব্যবহার করা ছাড়াও আমাদের দেশে ব্যবহার করেছে, এ ধরনের জিনিসগুলো এখানে আছে। আমরা দুখু মিয়াকে দেখতে পাচ্ছি, কাজী নজরুল ইসলাম, তার কবিতা, আমাদের রবি ঠাকুরকে দেখা যাচ্ছে। রবি ঠাকুরের মোজগুলার দৃশ্য দেখে একটা কথা মনে পড়ে, উনি মুড়ি খাইতেন কিভাবে। এই মোজ এত লম্বা আর দাড়িও অনেক লম্বা, তাহলে মোজ আর দাড়ি এগুলা উপর একটা মানুষকে আসলে বিচার করা যায় না। এই জন্যই তো এই বলেছিলেন কাজী নজরুল, বেদিনের দাড়ি নদীর পাড়ের বাড়ি। এটা উনি বলেছিলেন যে বেদিনের দাড়ি নদীর পাড়ের বাড়ি, যদি পাশে থাকে নারী উল্টিয়ে দেখো শাড়ি, দেখিলেও দেখিতে পারিবে রবীন্দ্রনাথের দাড়ি। এভাবে কইলা কটাক্ষ করেছিল। তবে এই মানে মানে জবাব দিয়েছিল, কটাক্ষ কি বলবো, কারণ এর আগেই রবি ঠাকুর নাকি ইয়াকে বলেছিল, কাজী নজরুল ইসলামকে বলেছিল, কি ভুল করিলা নজরুল, না রাখিয়া দাড়ি রাখিলা মাথার চুল। কাজী নজরুলের মাথার চুল লম্বা লম্বা, কিন্তু দাড়ি নেই। তো মুসলমান কিন্তু দাড়ি নেই, এটাকে প্রতিপন্ন করে রবি ঠাকুর নাকি এটা বলেছিলেন। তো রবি ঠাকুরের এই কথাটার জবাবেও তিনি কবিতা দিয়ে জবাব দিয়েছেন, তবে জবাবটা বেশি হার্ড হয়ে গেছে এবং ব্যাখ্যা করে অর্থ করার মতো না। আমরা আরও অনেকগুলো দৃশ্য এখানে দেখার মতো আছে। এই শিশু বাচ্চারাও এখানে আসছে, তারা তাদের মতো করে আনন্দ করতেছে, স্কুলের বাচ্চারা
ওরা দেখতে দেখতে ক্লান্ত। আমাদের দেশের আমি বলি যে জাদুঘরের ভিতরে তো অনেক কিছুই রাখা হয়েছে। রাজনৈতিক মানুষের চরিত্র কত দ্রুত বদলায়, এর যদি চিত্র দেওয়া যেত, তাদের স্বভাব চরিত্রকে যদি ভাস্কর্য আকারে দেখানো যেত, তাহলে আমাদের দেশের মানুষের এবং বিশেষ করে এই রাজনীতির লাইনে যারা আছে তাদের চরিত্রগুলা এভাবে জমা করতে পারলে এরকম আরও একটা জাদুঘর লাগতো। এবং তারা কখন কোন সময় কি করেন কি করবেন, চরিত্র কোথায় পরিবর্তন হয়ে যায়, কার মতো কোন পশু পাখির সাথে মিলে, এরকমও আছে। আমরা দেখেছি এবং দেখতেছি, ভবিষ্যতে আরও কত কিছু আমাদেরকে দেখতে হবে। এই যে এখানে স্বাধীনতার সময় ওই রেস কোর্স ময়দানের ভাষণ, তারপরে হলো স্বাধীন হয়ে যাওয়ার পর কোন পত্রিকায় কোন জিনিস দিয়ে করেছিল, যে নিউজ করেছিল। দেশ স্বাধীন 16ই ডিসেম্বরে, পরে হলো 16ই ডিসেম্বরে স্বাধীনতার ঘোষক তিনি যে ঘোষণা করেছিলেন রেডিও সেন্টারে, সেই সেন্টারটা দেখানো হয়েছে, তার অবয়ব কাঠামো। এরপরে স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত বিমানের খণ্ড অংশবিশেষ পরিত্যক্ত যেভাবে ছিল ঠিক সেভাবেই এখানে উপস্থাপন করা এনে উপস্থাপন করেছেন। এবং সেই সময়ের আন্দোলন, স্বাক্ষর, চুক্তি, ব্যবহৃত অস্ত্র যা আছে আমাদের দামাল কামাল ছেলেদের, সেই স্বাধীনতা যুদ্ধের ব্যবহৃত জিনিসপত্রগুলো রেখে দেওয়া হয়েছে। এটাও স্বাধীনতার একটা অংশ বলা যায়, যে তাদের অবদান স্বীকার করার জন্য, স্মরণ করার জন্য মোটামুটি পত্রপত্রিকায় কীভাবে নিউজ করা হয়েছিল ওই সময়, তাদের এই জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। তারপরে এই উনি কে কার কাছে কি চিঠি লিখেছিলেন, যারা শহীদ হয়েছিল স্বাধীনতা যুদ্ধে, গুরুত্বপূর্ণ যারা কর্নেল ছিলেন, দায়িত্ব ছিলেন, বিভিন্ন বিভাগীয় প্রধান ছিলেন যুদ্ধের সময়, কমান্ডার ছিলেন। এরপরে হলো এইসব জিনিসগুলো, কমান্ডারদের চিত্র ভাস্কর্য এখানে আছে। যখন স্বাধীন হয়ে যায়, ভাষা আন্দোলনের সময়, দেশ স্বাধীনের সময়, 26শে মার্চের সময় কোনো গুরুত্বপূর্ণ দিবসে ঘটনার পরের দিন পত্রিকাগুলো ওই বিষয়টাকে কিভাবে ছাপছে, স্বাধীনতার ঘোষণাকে, বিজয় দিবসকে, ভাষা আন্দোলনকে, ওই সব জিনিসগুলো এখানে উল্লেখ করা আছে। একটা সময় দুর্ভিক্ষ হয়েছিল দেশের ভিতরে, ওই সময় মানুষ কিভাবে খাবারের জন্য হাহাকার করেছিল, একটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য কেমন সংগ্রাম করেছিল, পত্রপত্রিকায় কিভাবে এগুলো চিত্রায়িত করেছিল, এই সবগুলো এখানে আছে। দামাল ছেলেরা যুদ্ধের সময় কিভাবে নিজেদের সেভ করেছিলেন, যুদ্ধে ব্যবহার করেছিলেন জিনিসপত্রগুলো, ওই ধরনের ছবিগুলো যা সংগ্রহ করেছে এগুলো কাগজে করে মাশাআল্লাহ আমাদের এখানে আছে। এবং এই যে এখানে দেখা যাচ্ছে বেসগুলো এবং আর্মি, স্বাধীনতা যুদ্ধের যারা কমান্ডার ছিলেন তাদের বিভিন্ন পোশাকের অংশ বিশেষ এখানে সাজানো আছে দেখার জন্য। ক্যাপ, তাদের ব্যবহৃত বুলেট, অস্ত্র, বুট, জুতা, এরপরে হলো তাদের বেস, আমরা বলে থাকি বুকে কাঁধে যে আর্মিদের বেস থাকতো, ওই ধরনের বেস সহ এই সব জিনিসগুলো চেষ্টা করেছেন আমাদের দেশের সরকার মহোদয় এবং দায়িত্বশীলরা এই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের মানুষের সহযোগিতায় এই জিনিসগুলো জমা করতে। স্মৃতিময় এমন জিনিসগুলো কারো ঘরে থেকে গেলে কে গিয়ে সেখানে দেখবে? দেশ বিদেশের মানুষ যাতে করে আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য এগুলো দেখতে পারে একসাথে এসে এক জায়গার ভিতরে, এটাই জাদুঘর। জাতীয় জাদুঘরের সার্থকতাটা এখানেই, যে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ স্মৃতিময় জিনিসগুলো অথবা কোনো ব্যক্তির স্মৃতিময় জিনিসপত্রগুলো এখানে সংগ্রহ করে দেওয়া আছে, যাতে প্রতিনিয়ত মানুষ এগুলা দেখে আমাদের দেশ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, ঐতিহ্য সম্পর্কে এবং কিভাবে বাংলাদেশ কোত্থেকে কোথায় আসছে, কিভাবে হলো, এই জিনিসগুলো যাতে করে মানুষ সহজে বুঝতে পারে। দৃশ্যের মানুষকে একটা ছবি, একটা ভাস্কর্য মানুষকে অনেক সময় জেহানের ভিতরে একটা মেসেজ এমন দেয় যেটা সাধারণত কোনো বই পড়ে, কোনো কিতাব থেকে, কোনো পত্রিকা পড়ে এটা অনুভব করা যায় না।
এখনও তো সম্প্রতি এই কোনো নেতার সাথে একটা ছবি থাকলে সৌভাগ্য মনে করা হয়। ওই নেতার সাথে একটা ছবি আছে, এই ছবিটা সে যে ওই দল করে কি করে না এইসব বিষয়গুলোর বিচারের জন্য কাজ করে। কি এক আশ্চর্য ব্যাপার, সেখানে কোনো কথা নাই কিন্তু আপনার ছবি আছে, এই ছবি আছে যে এটাও একটা অপরাধ। যাই হোক, আজকে অনেকগুলোই পুরা জাদুঘরের 3 তলার ভিতরে পুরা 3 তলায় হেঁটে হেঁটে যা ছিল মানে চেষ্টা করেছি শোনানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের এই জিনিসগুলোর ভালো জিনিসগুলোকে থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।